অনেকে চিন্তা করেন যে হ্যাঁ আমি আরেকজনের কাছে যাই, উনি বলতেছেন তো আমাকে এটা তুমি পড়াশোনা করতে পারলে তুমি ভালো করতে পারবা এখানে। কিন্তু উনি যে গাইডেন্সটা দিচ্ছে আসলে উনি কিসের ভিত্তিতে দিচ্ছে? উনি কি একজন এমপ্লয়মেন্ট অ্যাডভাইজার? উনি কি এ বিষয়ে এক্সপার্ট? উনি কি একজন কেরিয়ার স্পেশালিস্ট? যদি না হয় তাহলে আমি বলবো যে আপনি একজন কেরিয়ার এক্সপার্টের কাছ থেকে এই পরামর্শটা নিতে পারেন, কারণ উনি আপনার এভরিথিং চিন্তা করবে। উনি রাইট অ্যাওয়ে চিন্তা করবে যে আপনার একটা লং টার্ম আপনি কতটুকু সাকসেস হবেন সেই বিষয়টা। আপনি যদি ইমিডিয়েটলি একজন বললো ঠিক আছে আপনি একটা ডিসিশন নিলেন, কষ্ট করে আপনি পড়াশোনা করলেন, আপনি টাকা খরচ করলেন, কিন্তু আলটিমেটলি দেখা গেল যে এখন জব প্রসপেক্ট আছে, 2 বছর পর সেটার জব প্রসপেক্ট নাও থাকতে পারে কানাডায়, কারণ এখন ওয়ার্ল্ড এত দ্রুত চেঞ্জ হচ্ছে। তো এটা একজন এমপ্লয়মেন্ট কাউন্সিলর ওনারা এই বিষয়ে যেহেতু সবসময় কাজ করেন, ওনারা জানেন যে আগামী 5 বছরের ফোরকাস্ট কী হতে পারে। আপনাকে সেই হিসাবে উনি হয়তো একটা ভালো গাইডেন্স দিতে পারবে যে ঠিক আছে আপনি এই ফিল্ডে যান। বা আরেকজনে বললো যে তুমি নার্সিং পড়ো, কিন্তু দেখা যাচ্ছে যে আসলে ফিল্ডে কাজ আছে, আপনিও দেখলেন যে না এখানে বেতন ভালো, সব কিছু ঠিক আছে, কিন্তু আসলে এই প্রফেশনটা আপনার সাথে যায় কিনা, আপনার ইন্টারেস্ট আছে কিনা, না আপনি শুধু একটা চাকরি পাওয়ার জন্যই শুধু এটা করতে চাচ্ছেন। এই জিনিসগুলো আসলে আপনার পার্সোনালিটির সাথে যাওয়ার বিষয় আছে। এটাও আপনি জানতে পারবেন একজন এমপ্লয়মেন্ট কাউন্সিলরের সাথে যদি আপনি বসেন, বা একজন কেরিয়ার এক্সপার্টের কাছে যাই বসেন, অথবা আপনি একজন আপনার পরিচিত এই ফিল্ডে অনেক দিন এক্সপার্ট আছে বা ওই ফিল্ডে কাজ করেন, তাদের সাথে যদি আপনি বসেন, তাদের কাছে জানার চেষ্টা করেন, তাহলে আপনি জিনিসগুলো ভালোভাবে আপনার একটা ভালো ডিসিশন নিতে পারবেন। কারণ এখানে এসে সবাই অনেকটা সমুদ্রের মাঝপথে থাকার মতো অবস্থা হয় যে আমি কোন দিকে যাব, এদিকে যাব না ওই দিকে যাব, একজন এক রকম পরামর্শ দেয়, অনেকটা পাজল হয়ে যাওয়ার মতো। আবার ধরেন টাকা পয়সার দরকার আছে, ইমিডিয়েটলি কিছু না করতে পারলে আপনি এখানে সেটেল হচ্ছেন না। আপনার এখানে এটা কিন্তু টরন্টো কিন্তু একেবারেই মানে খুব এক্সপেন্সিভ একটা শহর, আপনি এই টাকায় মানে প্রতিদিন আপনার টাকা খরচ হচ্ছে। তো আপনাকে একটা শর্ট টার্ম প্ল্যান করতে হবে, একটা লং টার্ম প্ল্যান করতে হবে, যে আপনি ইমিডিয়েটলি আপনি সার্ভাইভ করার জন্য আপনি কী করতে পারেন এবং সেটা কত দ্রুত করতে পারেন এবং সেটাতে আপনি কিভাবে সাকসেস হতে পারেন। আপনি যদি দেখেন যে না আমার আগামী 1 মাসের মধ্যে একটা জব দরকার, তো এখন সেটা কোনটার জন্য চেষ্টা করলে আপনি সেটা পেতে পারেন, কোন জব অ্যাভেলেবল আছে, জবগুলো কোথায় আছে, এবং সেগুলো পেতে হলে আমার কি কি দরকার। শুধু কি একটা রেজিউমি যথেষ্ট না, এটার সাথে আপনার জব সার্চ নলেজটাও ইম্পর্ট্যান্ট। জব সার্চ নলেজ বলতে আপনি যে জবটা চাচ্ছেন সেটা জব এমপ্লয়ারকে আপনি অ্যানালাইসিস করলেন, তাদের রিকোয়ারমেন্টস কী চাচ্ছেন সেটা। আপনি শুধু একটা জব পোস্টিং দেখলেন, শুধু অ্যাপ্লিকেশন করলেন সেটা না। এখানে আপনার 80% জব পাবলিশড হয় না, জব কোনো ইন্ডিডে পাবলিশড হয় না, কোথাও পাবলিশড হয় না, 20% পাবলিশড হয়। ওই 80% জবগুলো কীভাবে পাওয়া যায় সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। সেটাতে আপনার কম্পিটিশন হয়তো দেখা গেল যে কম্পিটিশন 5 জন অ্যাপ্লাই করলো, যোগাযোগ করলো তাদের সাথে, কোল্ড কলিং করে আপনি সেটা বের করতে পারেন। কোল্ড কলিং কিভাবে করে সেটা জানতে হবে। কানাডায় আমরা এই শব্দগুলোর সাথে, কানাডাতে বাংলাদেশে খুব একটা ফ্যামিলিয়ার না, পরিচিত না, কিন্তু কানাডাতে এই কোল্ড কলিংটা খুবই ইম্পর্ট্যান্ট। আমার ওয়াইফ নিজেই চাকরি পেয়েছেন কোল্ড কলিং করে, যখন আমরা কানাডাতে প্রথম আসছি। আমার প্রচুর ক্লায়েন্টকে আমি বলি যে কোল্ড কলিং করার জন্য, কোল্ড কলিংয়ের মাধ্যমে জব পেতে পারেন। যারা বিশেষ করে যারা নিউ কামার, আমি তাদেরকে বলবো যে কোল্ড কলিং করলে আপনার সবচেয়ে ভালো দিক দুইটা। একটা হচ্ছে আপনি ল্যাঙ্গুয়েজে যদি আপনার কোনো লিমিটেশনস থাকে, আপনি বারবার ফোন করবেন। কোল্ড কলিংটা হচ্ছে ফোন করা, ফোন নাম্বার খুঁজে ওই কোম্পানিকে সরাসরি ফোন করা, ফোন করে বলা যে তোমাদের এখানে ইংলিশে তো অবশ্যই বলতে হবে যে আই এম লুকিং ফর জব, ইজ দেয়ার এনি পজিশন অ্যাভেলেবল। আপনি হয়তো ম্যানেজারকে চাইতে পারেন, মে আই স্পিক উইথ ম্যানেজার। তো কোল্ড কলিং নিয়েও হয়তো আমরা একটা সেশন করব পুরা বিস্তারিত আমাদের নন্দন টিভিতে, কিন্তু আমি শুধু একটু হিন্টস আপনাদেরকে আজকে দিচ্ছি যে কোন কোন জায়গায় কিভাবে আপনারা অ্যাডভান্স হতে পারেন। এইটা একটা টেকনিক্স। আপনি ফোন নাম্বারগুলো কোথায় পাবেন সেটাও আরেক একটা টেকনিক্স আছে। হয়তো আমরা একটা সেশনে, আপনারা যদি নন্দন টিভির উপর চোখ রাখেন সব সময়, আপনি হয়তো একটা সেশনে দেখবেন যে আসলে কোথায় কিভাবে এই ফোন নাম্বারগুলো পাওয়া যায়। আপনি হয়তো একটা ক্লিক করে আপনি 500 কোম্পানির ফোন নাম্বার পেতে পারেন একেবারে ঘরে বসেই। এটা আপনি যে সেক্টরে কাজ করতে চাচ্ছেন সেই সহজ বুদ্ধিটা আপনাকে জানতে হবে। আপনি ডোর টু ডোর গেলেন, আপনার ঘন্টার পর ঘন্টা গেল, দিনের পর দিন গেল, কিন্তু অথচ আপনি ঘরে বসে সেই কাজটা করতে পারেন। করে আপনি ফোন করে এই বিষয়ে আপনি
অ্যাডভান্স হতে পারেন। এখানে সাকসেস রেট হচ্ছে প্রায়, যেটা রিসার্চে বলে 50-60% জব পেতে। অনলাইনে অ্যাপ্লিকেশন করে 4%, আর এখানে 60%, 50%-60%। সো আপনি কি 4%-এর বেশি এমফাসাইজ দিবেন না এখানে দিবেন? আর কোল্ড কলিংয়ে আপনার ল্যাঙ্গুয়েজটা কিন্তু খুব দ্রুত অ্যাডভান্স হবে। কারো ধরেন হয়তো CLB ল্যাঙ্গুয়েজ, কানাডিয়ান ল্যাঙ্গুয়েজ বেঞ্চমার্ক 4 আছে, সে যদি 2 মাস কোল্ড কলিং করে তার ল্যাঙ্গুয়েজ স্কিলস হয়ে যাবে 6-7, কারণ কন্টিনিউ, এটা প্র্যাকটিসের বিষয়। তো আমি বলি যে আপনি ESL ক্লাসে অবশ্যই যাবেন, কিন্তু তার সাথে যদি কোল্ড কলিং করেন আপনার ল্যাঙ্গুয়েজ স্কিলসটা ডেভেলপ হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা খুবই ইম্পর্ট্যান্ট কানাডায় জব পাওয়ার ক্ষেত্রে, কারণ এটা একটা, আপনি বাংলা দিয়ে তো এখানে আপনি সাকসেস হতে পারবেন না। আপনাকে ইংলিশ নলেজটা খুব যদি ভালো না থাকে, আপনি যদি ইংলিশে কথা বলতে না পারেন, তাহলে আপনি সাকসেস হবেন না। আমি কয়েকদিন আগে এখানে A&W একটা রেস্টুরেন্ট আছে, ওখানে আমরা বাঙালি আমার 6 জন ক্লায়েন্টকে পাঠিয়েছিলাম জবের জন্য, ইন্টারভিউর ব্যবস্থা করেছিল আমাদের জব ডেভেলপাররা, কিন্তু একজনকে ওনারা সিলেক্ট করেন নাই। তো পরে আমি ফিডব্যাক চাইলাম যে কেন সিলেক্ট করেন নাই, সমস্যাটা কোথায়? বলে যে ওনাদের ল্যাঙ্গুয়েজ স্কিলসটা খুব একটা আপ টু দ্য লেভেল না, যদি ল্যাঙ্গুয়েজ স্কিলটা আরেকটু বেটার হতো তাহলে ওনাদেরকে আমরা নিতে পারতাম। এটা হচ্ছে একটা। সেকেন্ড হচ্ছে আরেকটা বিষয় ওনারা বললো যে ওনাদের প্রফেশনাল অ্যাটিটিউডটাতে ল্যাক ছিল। প্রফেশনাল অ্যাটিটিউড, আপনি একটা ইন্টারভিউতে দিতে গেলেন, আপনি কতটুকু মানে নিজেকে প্রেজেন্টেবল করে যে যাবেন, সেখানে আপনি কতটুকু স্মাইল করতেছেন এমপ্লয়ারের সাথে, এরকম অনেকগুলো বিষয় আছে। ইন্টারভিউ টেকনিক্সটা আপনার ভালো না হলে আপনি সেখানে সাকসেসফুল হওয়াটা খুব টাফ কানাডাতে, কারণ আপনাকে কনভিন্স করতে হবে। এখানে যেহেতু কম্পিটিটিভ জব মার্কেট, আপনি কম্পিট করে সেখানে আপনাকে যদি অন্যদের থেকে আপনি ভালো করতে না পারেন, তাহলে আপনার সেখানে সাকসেস হওয়াটা খুব টাফ। সেই জন্য এটা আরেকটা বিষয় ছিল। অনেকে একটা বিষয় আমি প্রায় দেখি যে আমাদের মধ্যে আমরা পাংচুয়ালিটি, এমপ্লয়াররা প্রত্যেক সময় পাংচুয়ালিটি চায়, যে ওরা কতটুকু পাংচুয়াল, কতটুকু অন টাইমে শুরু করে। ধরেন ইন্টারভিউ দিতে গেছে আমার একজন ক্লায়েন্ট, একবার উনি ডে কেয়ারে কাজের জন্য অ্যাপ্লাই করছিল, তো ওখানে ইন্টারভিউ ছিল ওনার সকাল 10টায়, উনি 10টা 1 মিনিটে গেছে, ওনাকে ইন্টারভিউই নেয় নাই। বলে যে তুমি আজকে ইন্টারভিউতে আসছো 1 মিনিট লেট করে, তুমি তো চাকরি পেলে 10 মিনিট লেট করবা। সো এই জিনিসগুলো আপনাকে চিন্তা করতে হবে, আপনাকে মিনিমাম 5-10 মিনিট আগে যেতে হবে। এখন আমার ক্লায়েন্টের প্রশ্ন হলো যে আমি তো অফিস খুঁজে পেতে একটু কষ্ট হয়ে গেছে, সেই জন্য আমার দেরি হয়েছে। কিন্তু আপনার কী কষ্ট সেটা এমপ্লয়ার কখনোই দেখবে না, ওরা দেখবে যে আপনি সব কিছু অতিক্রম করে ঠিক টাইমে যেতে পারছেন কিনা। এইগুলো হচ্ছে আপনাকে পাংচুয়ালিটিটা কানাডাতে প্রত্যেকটা বিষয় আপনাকে নজর দিতে হবে। আপনার নেটওয়ার্কিংটা এখানে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। যেমন আপনার যদি একটা ভালো রেজিউমেও দরকার নাই, আপনার যদি ভালো নেটওয়ার্কিং থাকে, আপনি কেউ একজন ধরেন একটা রেস্টুরেন্টে চাকরি করে, আপনি তাকে খুঁজে বের করলেন, তাকে বললেন যে আমার একটা জব দরকার, তোমার এখানে কি কোনো হায়ার হচ্ছে কি না। এইটার মাধ্যমে জব বেশি হয় আমাদের। মানে ল্যাঙ্গুয়েজ একটু কম থাকলেও ও বললো যে ম্যানেজারকে যাই বললো আমার একটা লোক এরকম জব খুঁজতেছে, যদি অপরচুনিটি থাকে আপনার অনেক সম্ভাবনা বেড়ে যাবে। সো এইভাবে আপনাদেরকে ঘরে বসে না থেকে, বা ধরেন আমি যদি বলি যে আড্ডা না দিয়ে, আপনি যত দূর সম্ভব নেটওয়ার্কটা বাড়ান। সেটা যেখানে যান, আপনি মসজিদে যেতে পারেন, মন্দিরে যেতে পারেন, বিভিন্ন লোকজনের সাথে নতুন করে মিট করতে পারেন। প্রতিদিনই আপনি চিন্তা করতে পারেন যে 10 জনের সাথে আপনি নতুন করে যদি মিট করেন, তাদের ফোন নাম্বারগুলো লিখে রাখলেন, তাদের সাথে যোগাযোগ রাখলেন সবসময়। এভাবে আপনার যত বেশি নেটওয়ার্ক বাড়াবেন, তত বেশি আপনার জব পাওয়ার ক্ষেত্রে আপনি সাকসেসফুল হতে পারবেন। তো আমি আজকে মনে করি যে আমাদের অতটুকুই এই অনুষ্ঠানে জব সার্চের ব্যাপারে, বিশেষ করে নতুনদের জন্য। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী আরেকটা অনুষ্ঠানে, কেরিয়ার গাইডেন্সে। ধন্যবাদ।